এই কনক, কনক, হ্যাঁ পিসি, বলো। গতকাল তোদের বাড়ি একজন সাধু বাবা এসেছিলেন দেখলাম, কি ব্যাপার বলতো? উনি তীর্থে বেরিয়েছেন, পথে তৃষ্ণা মেটাতে আমাদের বাড়িতে জলপান করতে এসেছিলেন। খুব জল তেষ্টা পেয়েছে বাবা, একটু জল পান করতে চাই। নিশ্চয় নিশ্চয়, আপনি এখানে আসন গ্রহণ করুন, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ভগবান তোমার কল্যাণ করুন। মা কনক, হ্যাঁ বাবা। যা যা, একটা থালা, একটু বাতাসা আর এক ঘটি জল নিয়ে আয় তো মা। আচ্ছা বাবা। একটু বসুন বাবা, আমার মেয়ে এক্ষুনি জল আর বাতাসা নিয়ে আসছে। আমি সন্ন্যাসী ভিক্ষুক, যেখানে যাই সেখানে গৃহস্থের বাড়িতে ভিক্ষে করে খাই। আয় বা আয় আয় আয়, নিন বাবা, এই গরিবের বাড়িতে একটু সেবা গ্রহণ করুন। প্রণাম করো তোমরা, প্রণাম করো। আমার মেয়েকে আশীর্বাদ করুন বাবা। তোমার সামনে সুদিন আসছে মা, তুমি রাজরানী হবে, তোমার কোলে রাজপুত্র জন্ম নেবে। তুমি তুমি শুনলে মন্ত্রী, ওই মেয়েটির কোলে রাজপুত্র জন্ম নেবে। তুমি আজই ওর বাড়িতে দুধ পাঠাও, আমি ওকেই বিয়ে করে প্রাসাদে নিয়ে যাব। বলছিলাম মহারাজ, আর একবার যদি একটু ভাবনা চিন্তা করতেন। আর একটাও কথা নয়, আমার আদেশ পালন করো। আগে রাজামশাই, আমি নিজে গিয়ে ওর বাড়িতে কথা বলবো। আমি ভাবতেও পারছি না মন্ত্রী মশাই, আমাদের কনকের এত ভালো সৌভাগ্য, স্বয়ং দেশের রাজার সঙ্গে ওর বিয়ে হবে। আমরা তো স্বপ্নেও কোনোদিন ভাবিনি। ঠাকুর আপনাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, খুব শীঘ্রই আমাদের রাজকর্মচারীরা এসে বিয়ের সব ব্যবস্থা করে দিয়ে যাবেন। যত তাড়াতাড়ি সম্ভব রাজামশাই বিয়ে করতে চাইছেন। সেদিন পুকুর ঘাটে রাজামশাই আপনাদের মেয়েকে দেখেছেন, আর এও শুনেছেন যে আপনাদের মেয়ের কোলে রাজপুত্র জন্ম নেবে, তাই আর দেরি করা উচিত হবে না। ঠিক আছে, ঠিক আছে মন্ত্রী মশাই, যেমনটি আপনারা বলবেন তেমনটাই আমরা করব। তাহলে ওই কথাই রইল, আজ তাহলে আমি আসি। এরপর মহা ধুমধাম সমারোহে রাজার বিয়ে সম্পন্ন হলো। কনকলতা রাজপ্রাসাদে এলো, তাকে দেখে বড় রানী মালতী তো হিংসে জ্বলতে লাগলো। তারপর একদিন কনকের কোল আলো করে এলো নিকুঞ্জপুরের রাজকুমার। সেদিন জয় মহারাজের জয়। বলো, কি সংবাদ? ছোট রানী এইমাত্র রাজপুত্রের জন্ম দিলেন। এই সংবাদ শোনার জন্য আমার কান বহুদিনের অপেক্ষায় ছিল। মন্ত্রী, মন্ত্রী, সারা রাজ্য ফুলমালায় সাজিয়ে দাও, রাজপ্রাসাদে শঙ্খধ্বনি দিতে বলো, রাজ্যের সবাইকে আমন্ত্রণ জানাও, মহাভোজের আয়োজন করো। আগে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। ওই মনে হয় ছোট রানীর পুত্র সন্তান জন্ম নিয়েছে, তাই ঘন্টা আর শঙ্খ বাজছে। এবার ওই হবে রাজ্যের রাজমাতা, আর আমি হব দুরানী। না না না, হে আমি কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই না। আজ রাতেই আমাকে সব ব্যবস্থা করতে হবে। রত্না। হ্যাঁ রানীমা, একদম ঠিক বলেছেন। শোন, তোকে চুপি চুপি একটা কাজ করতে হবে। বলুন রানীমা। কাজটা খুবই সাবধানে করতে হবে, যেন কাক পক্ষীতেও টের না পায়। আপনি এই বিষয়ে কোনো চিন্তা করবেন না রানীমা। রত্না, চুপি চুপি ছোট রানীর ঘরে যাবি, রাজকুমারকে নিয়ে প্রাসাদের বাইরে বেরিয়ে যাবি, আর তারপর প্রাসাদের একটু দূরে যে জলাশয় আছে সেখানে ফেলে দিবি। কি বলছেন রানীমা? আমি যা বলছি তাই কর, চুপচাপ। তোকে অনেক সোনা দেব, আর যদি না করিস তোকে এক্ষুনি প্রাসাদ থেকে বের করে দেব। ঠিক আছে, ঠিক আছে রানীমা, সবাই যখন ঘুমোবে তখন আমি কাজ সেরে ফেলবো। বেশ।
আমি তো কিছুই বুঝতে পারছি না, এত কড়া পাহারার মধ্যে কি করে একটা দুধের শিশু চুরি হয়ে যায়, যেখানে তার মা পাশেই শুয়েছিল। আমিও তো সেটাই ভাবছি মহারাজ, এই প্রাসাদের মধ্যে কেউ। প্রাসাদের মধ্যে? না না না, এ হতেই পারে না। এখানে এমন ধৃষ্টতা করার সাহস কারণ নেই, বরং আমার তো মনে হচ্ছে এর মধ্যে তোমারই হাত। না, এ আপনি কি বলছেন মহারাজ? তুমি জানতে আমি পুত্র সন্তানের জন্য ব্যাকুল হয়ে আছি। সত্যি করে বলো তো, কি লুকোচ্ছ আমার কাছে? রাজামশাই, আসলে একটা কথা আপনাকে ভয়ে সেদিন বলতে পারিনি। কি কথা? আপনি সেদিন জলাশয়ের ধারে বসে শুনেছিলেন যে আমার কোলে পুত্র সন্তান জন্ম নেবে, তাই তো? হ্যাঁ, শুনেছিলাম। কিন্তু তারপরের কথাগুলো যা সন্ন্যাসী আমাকে বলেছিলেন সেগুলো আপনার শোনা হয়নি, আর আমিও আপনাকে বলতে পারিনি। কি কথা শুনি? আমার কোলে রাজপুত্র জন্ম নেবে শুনে আমরা সবাই খুব খুশি হয়েছিলাম, কিন্তু তারপরেই এ আপনি কি বলছেন বাবা? আমার মেয়ে রাজপুত্রের জন্ম দেবে? তবে তবে কি বাবা? পুত্রের জন্মের সঙ্গে সঙ্গে তার রূপ পাল্টে যাওয়ার আশঙ্কা থাকবে। হে আপনি কি বলছেন বাবা? হ্যাঁ মা, সবই বিধির বিধান। তার লিখন খণ্ডাবে কে? সে বেঁচে থাকবে অন্য রূপে। তার যখন 25 বছর বয়স হবে, তখন যদি কোনো রাজকন্যা ওকে বিয়ে করতে চায়, তাহলে সে আবার আগের রূপে ফিরে আসবে, আর তার বাবা মাকেও সে ফিরে পাবে। ভেবেছিলাম রাজপ্রাসাদে এত পাহাড়ের মধ্যে আমার পুত্রের কোনো ক্ষতি হবে না, কিন্তু কিন্তু এখন দেখছি। চুপ করো, চুপ করো তুমি। যত সব বানানো আজগুবি গল্প, আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। আমি আপনাকে একটুও মিথ্যে বলিনি, যা সত্যি তাই বললাম। তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো, আমি তোমার গর্দান নেব। তাহলে তাহলে আমাকে 25 বছর সময় দিন মহারাজ। সন্ন্যাসীর কথা মতো যদি 25 বছর পর কোনো রাজকুমারী আমার পুত্রকে বিয়ে করতে রাজি হয়, তাহলে আমার রাজপুত্র আবার তার আসল রূপে আমাদের কাছে ফিরে আসবে। বেশ বেশ, তাহলে তাই হোক। আমি 25 বছর সময় দিলাম, যথাসময় আমি রাজকন্যার ব্যবস্থাও করব। কিন্তু তখনও যদি তোমার কথা সত্যি না হয়, তাহলে গর্দান দেবার জন্য প্রস্তুত থেকো। ঠিক আছে, ঠিক আছে রাজামশাই। আর শোনো, ততদিন তুমি এই প্রাসাদে থাকবে না। থাকবে প্রাসাদ থেকে দূরে ওই যে জলাশয় আছে, তার পাশে আমার একটা মহল আছে, সেখানে তোমার সঙ্গে একজন পরিচারিকাও থাকবে। বেশ বেশ, তাই হবে মহারাজ। কি বলছিস তুই? সোনালী রঙের মাছ? হ্যাঁ রানীমা, আমি নিজের চোখে দেখেছি। সন্ন্যাসীর কথা একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। রানীমা, আপনি রাজামশাইকে সব কথা বলুন। না রে পদ্ম, তিনি আমাকে অবিশ্বাস করেন, তাই আমি যাই বলি না কেন উনি সব মিথ্যেই মনে করবেন। বেশ হয়েছে, বেশ হয়েছে। আমি যা চেয়েছিলাম তাই হয়েছে। কনক, তোমার আর রাজমাতা হওয়া হলো না। রানীমা, বলছি আমার পুরস্কারটা। দেব দেব, সব দেব। বলেছি যখন, তখন তোকে গয়না দিয়ে মুড়ে দেব। আমার তো বেচারা কনকের কথা ভেবে বড্ড মায়া হচ্ছে। বেচারি ছেলেও পেল না, প্রাসাদে থাকতেও পেল না। কে কে ওখানে? আমি রানীমা, দাসী পদ্ম। আমাকে আর রানীমা বলো না। না রানীমা, ও কথা বলবেন না। তাছাড়া আর কি বলবো? যার ছেলে জন্মের দিনই তার কোল থেকে হারিয়ে যায়, সে অভাগী ছাড়া আর কিচ্ছু না। মানে আমি একটা কথা জানি। কি কথা? আমরা তো প্রাসাদের মধ্যেই থাকি। যেদিন আপনার সন্তান জন্ম নেয়, সেদিন রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, তখন বড় রানীর পরিচারিকাকে একটা কাপড় মোড়া শিশুকে কোলে নিয়ে বেরিয়ে যেতে দেখেছিলাম। আমি তখন বারান্দার কোণের ঘরের জানলা বন্ধ করছিলাম। আমার দেখে সন্দেহ হয়, তাই আমি ওর পেছন পেছন যাই। তারপর দেখি যে জলাশয়ের মধ্যে ছেলেটাকে ফেলে দিল। কি সর্বনাশ! কি বলছিস তুই?
হে রানীমা, হে, আমি নিজের চোখে দেখেছি। তার মানে বড় রানী আমার প্রতি হিংসেতে এই জঘন্য কাজটা করেছেন? কিন্তু রানীমা, একটা অদ্ভুত জিনিস হয়েছে। কি? আঁচল থেকে বের করে জলে ফেলতেই বাচ্চাটা। যাক বাবা, আমার কাজ শেষ। কেউ এদিকে আসার আগে আমি চলে যাই। কি বলছিস তুই? সোনালী রঙের মাছ? হে রানীমা, আমি নিজের চোখে দেখেছি। সন্ন্যাসীর কথা একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। রানীমা, আপনি রাজামশাইকে সব কথা বলুন। না রে পদ্ম, তিনি আমাকে অবিশ্বাস করেন। তাই আমি যাই বলি না কেন উনি সব মিথ্যেই মনে করবেন। তাছাড়া আমি ওনার কাছে 25 বছর সময় চেয়েছি। রাজপুত্রের মুখ ওই সময় আসল রূপে আসবে। তার আগে আমি মহারাজের কাছে যাব না। বেশ, আপনি যা ভালো মনে করবেন। কুমার, কুমার, দেখো তোমার মা এসেছে। আজ তোমার জন্মদিন। সোনা আমার, এসো একটু পায়েস খেয়ে যাও বাবা। প্রতি বছর জন্মদিনের দিন কনক এইভাবে তার কুমারকে এসে পায়েস খাইয়ে যায়। এইভাবেই কেটে যায় 24 বছর। রাজামশাইও কিছু জানতে পারেন না। কিন্তু একদিন জলাশয়ে কনক মাছকে পায়েস খাওয়াচ্ছে, পেছনে দাঁড়িয়ে আছে পদ্ম। এই দৃশ্য দূর থেকে রত্না লক্ষ্য করে। ও আচ্ছা, এই ব্যাপার। যাই গিয়ে রানীমাকে খবরটা দিই। কি বলছিস তুই রত্না? তার মানে রাজকুমার এখনো মরেনি? সে মাছ হয়ে জলাশয়ে রয়েছে? হ্যাঁ রানীমা। বেশ, মহারাজকে খবর দে। বড় রানীমা ওই জলাশয়ে একটা সোনালী মাছ দেখেছেন। সেই মাছটা রানীমা খেতে চান। মহারাজ যেন মাছটাকে ধরে আনার ব্যবস্থা করেন। ঠিক আছে রানীমা। রানীমা, রানীমা, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বড় রানীর ইচ্ছেতে মহারাজ ওই জলাশয়ে জাল ফেলার নির্দেশ দিয়েছেন। বড় রানীর ওই সোনালী মাছ খাওয়ার ইচ্ছে হয়েছে রানীমা। হায় ভগবান, কি হবে এবার? রানীমা, আমি বরং কুমারকে হাঁড়ি করে নদীতে দিয়ে আসি। হ্যাঁ, নইলে কুমার ধরা পড়ে যাবে। তাই কর, কপালে যা আছে তাই হবে। আমি আসি রানীমা। জয় মহারাজের জয়। কি খবর মন্ত্রী? আমার আদেশ পালন করা হয়েছে? মাছ কি পাওয়া গেছে? আগে মহারাজ, আপনার আদেশ মতো জাল ফেলা হয়েছিল জলাশয়ে, কিন্তু কোনো মাছ তো পাওয়া যায়নি। সে কি কথা? হ্যাঁ মহারাজ, আর জেলেরা বলছে তারা কোনোদিন ওই রকম কোনো মাছ জলাশয়ে দেখেনি। কিন্তু বড় রানী যে বলল। জয় মহারাজের জয়। বলো দূত, কি সংবাদ? ছোট রানীমা বার্তা পাঠিয়েছেন। কি বার্তা? ছোট রানী বলেছেন যে আপনি যেন রাজকুমারের জন্য রাজকুমারীর ব্যবস্থা করেন, কারণ 25 বছর প্রায় পূর্ণ হতে চলল। 25 বছর? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। ছোট রানী আমায় বলেছিল। তার মানে কি আমার রাজকুমার বেঁচে আছে? আর ছোট রানী সেটা জানে? মন্ত্রী, দেখো তো কোনো ভালো রাজকুমারীর সন্ধান পাও কিনা। হ্যাঁ মহারাজ, আমি একজন বিবাহযোগ্য রাজকুমারীর সন্ধান জানি। ওই দিগন্তপুরের রাজকুমারী বসুন্ধরা। বেশ, তাহলে তার সাথেই রাজকুমারের বিবাহ দেবার ব্যবস্থা করো। আর ছোট রানীকে খবর পাঠাও যে রাজকুমারীর ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু যদি যুবরাজের মুখ না দেখতে পাই, তাহলে কথা মতো ছোট রানীর গর্দান নেব। আজ 25 বছর পূর্ণ হয়ে গেল, কিন্তু তুমি আমার রাজকুমারের মুখ দেখাতে পারলে না। আমার সাথে ছলনা করার একটাই শাস্তি। হ্যাঁ, আজ তোমার গর্দান নিলে তবেই আমি শান্তি পাবো। দাঁড়াও! আমার মাকে ছেড়ে দিন আমার মাকে। আমার কুমার, এসেছিস বাবা? রাজকুমার, রাজকুমার, কোথায় গেলে সোনা আমার? তোমার মা এসেছে। এই নদীতেই ভাসিয়েছিলাম রানীমা। মহারাজ তো রাজকুমারীর সন্ধান পেয়ে গেছেন।
এখন যদি রাজকুমারকে খুঁজে না পাওয়া যায় তাহলে অনর্থ হয়ে যাবে। বাহ, কি সুন্দর মাছটা! ওমা, তাই তো। আমি যদি মানুষ না হয়ে মাছ হতাম তাহলে এই সুন্দর সোনালী মাছটাকেই বিয়ে করতাম আর ওর সাথে এক নদী থেকে অন্য নদীতে ঘুরে বেড়াতাম। আমি নিকুঞ্জপুরের রাজপুত্র। জন্মের পরই আমার সৎ মাতা রাজ্যের বড় রানীর চক্রান্তে আমি মৎস্যকুমারে পরিণত হই। আজ তুমি আমাকে বিয়ের ইচ্ছে প্রকাশ করে আবার সেই অবস্থা থেকে মুক্তি দিলে। রাজকন্যা বসুন্ধরার পিতা সমস্ত ঘটনা শোনার পর তার মেয়ের সাথে রাজকুমারের বিবাহ সম্পন্ন করলেন। বিয়ে করে রাজকুমার বসুন্ধরাকে নিয়ে ঘোড়ায় চড়ে নিজের রাজ্যের উদ্দেশ্যে রওনা হলো। আর ওদিকে নিকুঞ্জপুরে আজ 25 বছর পূর্ণ হয়ে গেল, কিন্তু তুমি আমার রাজকুমারের মুখ দেখাতে পারলে না। আমার সাথে ছলনা করার একটাই শাস্তি। হ্যাঁ, আজ তোমার গর্দান নিলে তবেই আমি শান্তি পাবো। দাঁড়াও! আমার মাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমার মাকে। আমার কুমার, এসেছিস বাবা? মা? কে মা? হ্যাঁ পিতা, আমি আপনার রাজপুত্র। জন্মের পর বড় রানী আর তার সেবিকা চক্রান্ত করে আমাকে জলাশয়ে ভাসিয়ে দিয়ে আসে, কিন্তু বিধাতার আশীর্বাদে আমি বেঁচে থাকি একটি সোনালী মাছ হয়ে। আবারও আমাকে মারবে বলে বড় রানী আপনাকে দিয়ে জলাশয়ে জাল ফেলতে বলেন, কিন্তু তখন মার সেবিকা আমাকে নদীর জলে ভাসিয়ে দেন আর আমি সাঁতার কেটে দিগন্তপুরে ভেসে উঠি। সেখানে রাজকুমারী বসুন্ধরা আমাকে বিবাহ করতে চাইলে আমি আবার আমার আসল রূপে ফিরে আসি। এত বড় স্পর্ধা! আমাকে আমার ছেলের থেকে এতদিন বিচ্ছেদ করালে। আয়, কে আছিস? ছোট রানীকে এক্ষুনি বাঁধন মুক্ত কর, আর ওই শয়তানি বড় রানী আর তার সেবিকাকে কারাগারে পোর। শুধু এই দিনটার অপেক্ষা ছিলাম।